সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে স্বাগত জানাচ্ছি নবম দশম শ্রেণীর রসায়ন বিষয়ের পঞ্চম অধ্যায় রাসায়নিক বন্ধনের উপর তৃতীয় ক্লাসে। আজকে আমরা সর্বমোট 3টি বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচনার প্রথম বিষয়বস্তু হবে রাসায়নিক বন্ধন এবং রাসায়নিক বন্ধন গঠনের কারণ। এখানে আমরা জানব রাসায়নিক বন্ধন বলতে আমরা কি বুঝি এবং মৌলসমূহ কেন রাসায়নিক বন্ধনে অংশ নেয়। আমাদের পরবর্তী আলোচনার বিষয় হবে ক্যাটায়ন এবং অ্যানায়ন এবং কারা ক্যাটায়ন গঠন করে এবং কারা অ্যানায়ন গঠন করে। এবং সর্বশেষ আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আয়নিক বন্ধন। আমরা জানবো আয়নিক বন্ধনকে আমরা আরো একটি নামে জানি, সেটি হচ্ছে তড়িৎযোজী বন্ধন। এবং এই আয়নিক বন্ধন কি, আয়নিক বন্ধন কেন গঠিত হয় এবং কারা এই আয়নিক বন্ধন গঠন করে, আমরা এই বিষয়গুলো নিয়ে বিশদ আলোচনা করব। তো চলো আজকে আমরা শুরু করি। আমরা এই পর্যায়ে জানবো রাসায়নিক বন্ধন কি এবং রাসায়নিক বন্ধন গঠনের পেছনে ব্যাখ্যাটা কি। তো রাসায়নিক বন্ধন কি এটা যদি আমরা একটু বুঝতে চাই, আমরা কিন্তু বেশ কিছু যৌগ বা বেশ কিছু অণু নিয়ে আলোচনা করে এসেছি। যেমন আমরা একটা করে এসেছি যে পানির একটি অণুতে দুটি হাইড্রোজেন পরমাণু একটি অক্সিজেন পরমাণুর সাথে যুক্ত থাকে এবং আমরা অক্সিজেন এবং হাইড্রোজেনের মধ্যে কিন্তু একটি রেখা টেনে বলেছি এগুলো কিন্তু বন্ধন। এই যে বন্ধন আমরা বলছি, এই বন্ধনগুলো কেন গঠন করে বা এই রাসায়নিক বন্ধন জিনিসটাই বা কি, আমরা বলতে পারি এখানে অক্সিজেন এবং হাইড্রোজেনের মধ্যে একটি আকর্ষণ কাজ করছে। আমরা যদি আরেকটি উদাহরণ দেখি, যেমন হাইড্রোজেন ক্লোরাইড, এখানেও আমরা দেখব যে একটি হাইড্রোজেন পরমাণু আরেকটি ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত হয়েছে। এখন এই যুক্ত হয়ে রাসায়নিক বন্ধন গঠনের কারণটি কি? এর কারণ হচ্ছে একটি আকর্ষণ বল। একই মৌলের বা ভিন্ন মৌলের পরমাণুসমূহে নিজেদের মধ্যে সংযুক্ত হওয়ার যে আকর্ষণ, সেটিকে আমরা বলছি রাসায়নিক বন্ধন। পানির অণু বা হাইড্রোজেন ক্লোরাইড অণুর যে উদাহরণটি আমরা দেখলাম, এখান থেকে আমরা বলতে পারি যে কোনো অণুতে পরমাণুসমূহ যে আকর্ষণ বল দ্বারা পরস্পরের সাথে যুক্ত থাকে তাকেই আমরা বলি রাসায়নিক বন্ধন। এবার আমরা আলোচনা করব রাসায়নিক বন্ধন গঠনের কারণ কি। আমরা ইতিমধ্যে জেনে এসেছি যে প্রতিটি মৌল নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চায়। অণু গঠনকালে যে কোনো মৌল তার নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে পারে দুই ভাবে, হয় তারা ইলেকট্রন গ্রহণ বা বর্জন করে অথবা তারা ইলেকট্রন শেয়ার করে। এখন একই মৌলের বা ভিন্ন মৌলের দুটি পরমাণু ইলেকট্রন গ্রহণ বা বর্জন এবং শেয়ারের মাধ্যমে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করে এবং এর মাধ্যমে তাদের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করে। এই আকর্ষণ বলকেই আমরা বলছি রাসায়নিক বন্ধন। তাহলে আমরা বলতে পারি কি যে রাসায়নিক বন্ধন গঠনের মূল কারণ হচ্ছে অণুসমূহের মধ্যে যে ভিন্ন ভিন্ন মৌলের বা একই মৌলের যে পরমাণুগুলো থাকে তাদের নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস মানে অষ্টক বা দ্বিত্ব অবস্থা অর্জনের প্রবণতা। আমরা এবার আলোচনা করব ক্যাটায়ন এবং অ্যানায়ন নিয়ে। আমরা সকলেই জানি কোনো একটি মৌলের পরমাণুর কেন্দ্রে বা নিউক্লিয়াসে যতটি ধনাত্মক আধান বিশিষ্ট প্রোটন থাকে, ওই নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন শক্তি স্তরে ঠিক ততটি ঋণাত্মক আধান বিশিষ্ট ইলেকট্রন থাকে। এর মানে সামগ্রিকভাবে আমার পরমাণু কি হয়, চার্জ নিরপেক্ষ বা আধান নিরপেক্ষ। কিন্তু এরকম একটি আধান নিরপেক্ষ বিশিষ্ট পরমাণুর বাইরের শক্তি স্তর থেকে যদি আমরা একটি ইলেকট্রন সরিয়ে ফেলি, তখন কিন্তু আর সেটি আধান নিরপেক্ষ থাকবে না, বরং তখন ধনাত্মক আধান বিশিষ্ট আয়নে পরিণত হবে, যেটাকে আমরা বলছি ক্যাটায়ন। আমরা যদি একটি সহজ উদাহরণ দেখি, আমরা জানি লিথিয়ামের বাইরের শক্তি স্তরে একটি ইলেকট্রন থাকে। লিথিয়ামের টোটাল ইলেকট্রনের সংখ্যা 3টি এবং লিথিয়ামের বাইরের শক্তি স্তরে যে একটি ইলেকট্রন থাকে, এই একটি ইলেকট্রন যদি সে ত্যাগ করে তাহলে আমরা পাচ্ছি হচ্ছে লিথিয়াম আয়ন। এর মানে লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস ছিল 2 1, এখন লিথিয়াম আয়নের ইলেকট্রন বিন্যাস হয়ে যাচ্ছে 2। এর মানে লিথিয়াম আয়নের ইলেকট্রন বিন্যাস খেয়াল করলে আমরা বুঝবো যে লিথিয়াম আয়ন কিন্তু নিষ্ক্রিয় গ্যাস হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস অর্জন করেছে। একইভাবে আমরা দেখব পর্যায় সারণীর বাম দিকে যে মৌলগুলো আছে তাদের বাইরের শক্তি স্তরে একটি, দুইটি বা তিনটি ইলেকট্রন থাকে এবং সেই মৌলগুলোকে আমরা জানি ধাতু হিসেবে। এবং আমরা এটাও জানি যে একটি পর্যায়ে যতই আমরা বাম দিক থেকে ডান দিকে যাব, আমার ধাতব ধর্ম তত হ্রাস পায়। এখন আমার পর্যায় সারণীর বাম দিকে যে মৌলগুলো আছে, যদি আমি একটি ধাতু নিয়ে কথা বলি, সোডিয়াম, সোডিয়ামের বাইরের শক্তি স্তরে একটি ইলেকট্রন আছে। সোডিয়াম পরমাণুর আকার বড় হওয়ায় সোডিয়াম পরমাণুর বাইরের শক্তি স্তরের ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের আকর্ষণ কম বা দুর্বলভাবে আবদ্ধ থাকে। এই জন্য খুব অল্প শক্তি প্রয়োগেই সোডিয়াম কিন্তু তার বাইরের শক্তি স্তরে একটি ইলেকট্রন ছেড়ে দিয়ে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করে। এই যে অল্প শক্তি খরচ হয়, এটাকে আমরা বলি আয়নীকরণ শক্তি। সোডিয়ামের বেলায় আয়নীকরণ শক্তি পরিমাণ কম। আমরা এতক্ষণ দেখলাম যে ধাতু ক্যাটায়ন কিভাবে তৈরি করে। এবার আমরা যদি প্রশ্ন করি অধাতুরা কি ক্যাটায়ন তৈরি করে? না, করে না। তোমরা হয়তো ইতিমধ্যেই বুঝতে পেরেছো যে অধাতুরা ক্যাটায়ন তৈরি করতে পারে না, কারণ আমরা জেনেছি যে পর্যায় সারণী যতই আমি বাম থেকে ডান দিকে যাব, আমার পরমাণুর আকার ততই কমবে।
পরমাণুর আকার কমার কারণে আমার পর্যায় সারণীর ডান দিকে যে অধাতুগুলো আছে তাদের বাইরের শক্তি স্তরে যে 5টি 6টি বা 7টি করে ইলেকট্রন থাকে, সেই ইলেকট্রনগুলো পরমাণুর আকার কম হওয়ার কারণে নিউক্লিয়াসের খুব কাছাকাছি থাকে, তাদের মধ্যে আকর্ষণ বেশি থাকে বা তারা অনেক সবলভাবে আবদ্ধ থাকে। এতে করে যেটা হয়, সেই 5টি 6টি বা 7টি ইলেকট্রন ত্যাগ করতে কিন্তু আবার অনেক শক্তির প্রয়োজন হয়। এজন্য অধাতুরা যেটা করে, তারা 3টি 2টি বা 1টি ইলেকট্রন গ্রহণ করে খুব সহজেই নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস বা অষ্টক পূরণ করে। তাহলে চলো আমরা একটু দেখি যে অধাতুরা কিভাবে ইলেকট্রন গ্রহণ করে এবং তারা কি ধরনের আয়ন তৈরি করে। আমরা যদি একটি উদাহরণ দেখি, আমরা দেখব ক্লোরিন, যা কিনা একটি অধাতু এবং পর্যায় সারণীতে সে ডান দিকে অবস্থিত, মানে গ্রুপ 17 এর একটি মৌল, যার বাইরের শক্তি স্তরে 7টি ইলেকট্রন আছে। এখন আমরা যেহেতু জেনেছি যে পর্যায় সারণী যত বাম দিক থেকে ডান দিকে যাব, আমার পরমাণুর আকার তত ছোট হতে থাকে। এর মানে আমার বাইরের শক্তি স্তরে যে 7টি ইলেকট্রন আছে, এই 7টি ইলেকট্রন কিন্তু নিউক্লিয়াস থেকে খুব কাছে থাকে এবং তাদের মধ্যে আকর্ষণ বলটাও কিন্তু বেশি কাজ করে, যার জন্য তাদের পক্ষে এই 7টি ইলেকট্রন ত্যাগ করার চাইতে একটি ইলেকট্রন গ্রহণ করে বাইরের শক্তি স্তরে 8টি ইলেকট্রন অর্জন করা সহজ, বা আর্গনের ইলেকট্রন বিন্যাস অর্জন করা সহজ। সুতরাং আমরা দেখি ক্লোরিন, তার বাইরের শক্তি স্তরে 7টি ইলেকট্রন আছে, সে আরো একটি ইলেকট্রন গ্রহণ করে ক্লোরাইড আয়ন গঠন করে, একটি ঋণাত্মক আধান বিশিষ্ট আয়ন তৈরি করে, যেটাকে আমরা বলছি ক্লোরাইড আয়ন। এবং তার ইলেকট্রন বিন্যাস কিন্তু এখন আর্গনের ইলেকট্রন বিন্যাসের মতোই। এর মানে ক্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করে। এই যে ঋণাত্মক আধান বিশিষ্ট যে আয়ন তৈরি করেছে, একেই আমরা বলছি অ্যানায়ন। তাহলে আমরা মনে রাখবো যে ধাতু সমূহ ক্যাটায়ন তৈরি করে এবং অধাতু সমূহ অ্যানায়ন তৈরি করে। ধাতু কি করে? ধাতু ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়ন তৈরি করে এবং অধাতু ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়ন তৈরি করে। এবং উভয় ক্ষেত্রে সাধারণ কারণ দেখলাম, সেটি হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জনের প্রবণতা। ক্যাটায়ন এবং অ্যানায়নের আলোচনায় আমরা একটু আগে জানলাম যে পরমাণু সামগ্রিকভাবে চার্জ নিরপেক্ষ হয়। এখানে আরো একটি বিষয় আমাদের মাথায় আসে, সেটি হচ্ছে ধাতু কেন ক্যাটায়ন তৈরি করে এবং অধাতু কেন অ্যানায়ন তৈরি করে। এই প্রশ্নের আলোচনা যদি আমরা আরেকটু বিস্তারিতভাবে করতে চাই, তাহলে আমাদের আরো দুটি বিষয়ের সাথে পরিচিত হতে হবে, যার একটি হচ্ছে আয়নীকরণ শক্তি এবং আরেকটি হচ্ছে ইলেকট্রন আসক্তি। এই আয়নীকরণ শক্তি এবং ইলেকট্রন আসক্তি সম্পর্কে আমরা উচ্চতর ক্লাসে আরো বিস্তারিত পড়াশোনা করব। কিন্তু যেহেতু এই আয়নীকরণ শক্তি এবং ইলেকট্রন আসক্তি দুটো বিষয় আমাদের বইতে আছে, আমরা খুব সহজভাবে এগুলো একটু জানার চেষ্টা করব। একটি পরমাণু থেকে একটি ইলেকট্রন বের করে আনতে যে শক্তির প্রয়োজন হয়, তাকেই আমরা বলি আয়নীকরণ শক্তি। আমরা খুব সহজভাবে একটু চিন্তা করি, আমি আবারও বলছি, কোনো একটি মৌলের পরমাণু থেকে যদি একটি ইলেকট্রন বের করে আনতে হয়, তাহলে আমার যে শক্তি খরচ হয় সেটিকে আমরা বলছি আয়নীকরণ শক্তি। তো আমরা যে সোডিয়াম নিয়ে কথা বলছিলাম, এই সোডিয়ামের দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা জানি, কারণ সোডিয়াম পরমাণুর আকার বড়, সোডিয়াম পরমাণু নিউক্লিয়াস থেকে তার বাইরের শক্তি স্তরের ইলেকট্রনের যে দূরত্ব সেটিও বেশি, তাদের মধ্যে আকর্ষণ বলও কম। তাই আমি খুব অল্প পরিমাণ শক্তি খরচ করলেই কি করতে পারবো, সোডিয়ামের বাইরের শক্তি স্তর থেকে ওই একটি ইলেকট্রন বের করে আনতে পারবো। তাহলে কি আমরা বুঝতে পারছি যে যেহেতু কোনো একটা মৌলের পরমাণু থেকে একটি ইলেকট্রন বের করে আনতে আমার যে শক্তি খরচ হয়, সেটাকে আমরা যেহেতু বলছি আয়নীকরণ শক্তি, তাহলে সোডিয়াম পরমাণুর বেলায় তার বাইরের শক্তি স্তরের ওই একটি ইলেকট্রন বের করে আনতে কিন্তু আমার কম শক্তির খরচ হচ্ছে। আর এই যে শক্তি, এই শক্তিকেই বলছি আমরা আয়নীকরণ শক্তি। একইভাবে আমরা যদি ইলেকট্রন আসক্তির কথা বলতে চাই, আমরা দেখব যে ক্লোরিন পর্যায় সারণীতে ক্লোরিনের কাছাকাছি যে নিষ্ক্রিয় গ্যাসটি আছে অর্থাৎ আর্গন, তার ইলেকট্রন বিন্যাস কিভাবে অর্জন করবে? একটি ইলেকট্রন গ্রহণের মাধ্যমে। এই যে অধাতুগুলো যে একটি ইলেকট্রন গ্রহণ করছে, কারণ কি? কারণ তাদের ইলেকট্রন আসক্তির মান বেশি। কোনো একটি চার্জ নিরপেক্ষ মৌলের পরমাণু কি করছে? একটি ইলেকট্রন গ্রহণের মাধ্যমে ঋণাত্মক আয়নে পরিণত হওয়ার সময় যে শক্তিটি নির্গত হয়, তাকে আমরা বলছি ইলেকট্রন আসক্তি। এবং অধাতু পরমাণুগুলোর জন্য ইলেকট্রন ছেড়ে দেওয়ার চাই, ইলেকট্রন গ্রহণ করা সহজ, এর মানে তাদের ইলেকট্রন আসক্তির মান বেশি। তাই অধাতু পরমাণুগুলো ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়ন বা অ্যানায়নে পরিণত হচ্ছে। আমরা এবার আলোচনা করব আয়নিক বন্ধন বা তড়িৎযোজী বন্ধন নিয়ে। আয়নিক বন্ধনকে আমরা ইংরেজিতে বলি আয়নিক বন্ড এবং তড়িৎযোজী বন্ধনকে আমরা ইংরেজিতে বলি ইলেকট্রোভ্যালেন্ট বন্ড। এখন এই আয়নিক বন্ধন বা তড়িৎযোজী বন্ধন কি, সেটা আমরা একটু জানার চেষ্টা করি। আমরা ইতিমধ্যে জেনে এসেছি যে ধাতু ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়ন তৈরি করে এবং অধাতু সমূহ ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়ন তৈরি করে। যে আকর্ষণের ফলে এই ক্যাটায়ন এবং অ্যানায়নগুলো পরস্পরের সাথে যুক্ত থাকে, তাকে আমরা বলি আয়নিক বন্ধন বা তড়িৎযোজী বন্ধন।
এখন আমরা যদি একটু বোঝার চেষ্টা করি যে ক্যাটায়ন কারা ফর্ম করে, যারা ধাতু। আমরা যদি সোডিয়াম পরমাণু নিয়ে চিন্তা করি তাহলে আমরা ইতিমধ্যেই দেখেছি যে সোডিয়াম পরমাণুর বাইরে শক্তি স্তরে একটি ইলেকট্রন থাকে এবং সোডিয়াম যেহেতু ধাতু তার ইলেকট্রন ছেড়ে নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জনের প্রবণতা বেশি। তার আয়নীকরণ শক্তি কম হওয়ার কারণে সে খুব সহজে ইলেকট্রন ছেড়ে দিয়ে সোডিয়াম আয়নে পরিণত হয়। এবং ক্লোরিনের একটি ধর্ম আছে যে তার ইলেকট্রন আসক্তি বেশি, তার ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা বেশি। আমরা জানি ক্লোরিনের বাইরের শক্তি স্তরে 7টি ইলেকট্রন আছে, সে যদি আরেকটি ইলেকট্রন গ্রহণ করে তাহলেই সে আর্গনের ইলেকট্রন বিন্যাস মানে তার নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করে। আমরা যদি ছবিটির দিকে তাকাই তাহলে আমরা বুঝতে পারবো সোডিয়াম পরমাণুর বাইরে শক্তি স্তরে যে ইলেকট্রনটি আছে সেই ইলেকট্রনটি সে ছেড়ে দেয়, ছেড়ে দিয়ে সোডিয়াম আয়নে পরিণত হয় এবং ক্লোরিন পরমাণু সেই ইলেকট্রনটি গ্রহণ করে বাইরের শক্তি স্তরে 8টি ইলেকট্রন অর্জন করে। এর মানে সে অষ্টক অবস্থা বা নিষ্ক্রিয় গ্যাস আর্গনের ইলেকট্রন বিন্যাস অর্জন করে স্থিতিশীলতা অর্জন করে। এখন এই সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন যেহেতু তারা বিপরীতধর্মী আয়ন, সোডিয়াম আয়ন হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত এবং ক্লোরাইড আয়ন হচ্ছে ঋণাত্মক চার্জযুক্ত, ফলে তাদের মধ্যে একটি বৈদ্যুতিক আকর্ষণ বল কাজ করে যেটিকেই আমরা বলছি আয়নিক বন্ধন। সুতরাং আমরা বলতে পারি যে ইলেকট্রন আদান প্রদান বা ইলেকট্রন গ্রহণ বা বর্জনের মাধ্যমে সৃষ্ট ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যে যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ কাজ করে সেটি হচ্ছে আয়নিক বন্ধন। সুতরাং আমরা দেখতে পাচ্ছি আয়নিক বন্ধন গঠনে আমার একটি ধাতু এবং একটি অধাতু প্রয়োজন। এবার যদি আমরা আরেকটি উদাহরণ দেখি তাহলে আমরা দেখব যে ম্যাগনেসিয়াম এবং অক্সিজেন আমার কাছে দুটি পরমাণু আছে। তো আমরা নাম শুনেই বুঝতে পারছি যে ম্যাগনেসিয়াম যে কিনা গ্রুপ 2 এর মৌল এবং নামে শেষে আম আছে তাই আমরা একে বলছি ধাতু। যদিও কিছু ব্যতিক্রম আছে যেমন ম্যাঙ্গানিজ, জিঙ্ক, এরাও কিন্তু ধাতু। তো আমরা সবকিছুতেই কিন্তু ব্যতিক্রম আছে এবং এই ব্যতিক্রমগুলো কিন্তু আমরা মনে রাখবো। ম্যাগনেসিয়াম একটি ধাতু যার বাইরের শক্তি স্তরে ইলেকট্রন আছে 2টি এবং অক্সিজেন তার বাইরের শক্তি স্তরে ইলেকট্রন আছে 6টি। তাহলে একটু চিন্তা করো তো, ম্যাগনেসিয়াম যদি তার কাছাকাছি কোনো একটি নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চায় তাহলে সে কি করবে? আমরা জানি ম্যাগনেসিয়ামের বাইরের শক্তি স্তরে যেহেতু 2টি ইলেকট্রন আছে, ও যদি 2টি ইলেকট্রন ত্যাগ করে তাহলে কিন্তু সে খুব সহজেই নিষ্ক্রিয় গ্যাস নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করে ফেলছে। কারণ কি? কারণ ধাতু মাত্রই কি আমরা জানি ইলেকট্রন ত্যাগ করে বা ত্যাগ করতে চায়, ত্যাগ করার মাধ্যমেই নিষ্ক্রিয় গ্যাসে ইলেকট্রন বিন্যাস অর্জন করে বা করার চেষ্টা। আবার আমার কাছে অক্সিজেন পরমাণু আছে এবং আমরা দেখতে পাচ্ছি অক্সিজেনের বাইরের শক্তি স্তরে ইলেকট্রন আছে 6টি। তো সে যদি নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাস মানে নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চায় তাহলে তাকে আরো 2টি ইলেকট্রন গ্রহণ করতে হবে এবং সেই 2টি ইলেকট্রন গ্রহণ করলেই কিন্তু তার বাইরের শক্তি স্তরে কি 8টি ইলেকট্রন দ্বারা পূর্ণ হবে, অর্থাৎ অষ্টক অবস্থা প্রাপ্ত হবে। আমরা জানি ম্যাগনেসিয়াম ধাতু এবং আমরা এটাও জানি যে ধাতুর ইলেকট্রন ছেড়ে দেওয়ার প্রবণতা বেশি বা তাদের আয়নীকরণ শক্তির মান কম। সুতরাং ম্যাগনেসিয়াম খুব সহজেই তার বাইরের শক্তি স্তরে 2টি ইলেকট্রন ছেড়ে দিয়ে ম্যাগনেসিয়াম আয়নে পরিণত হবে এবং ওই 2টি ইলেকট্রন কিন্তু কে গ্রহণ করবে? আমরা দেখতে পাচ্ছি অক্সিজেনের বাইরের শক্তি স্তরে 6টি ইলেকট্রন আছে এবং সে যদি বাইরের শক্তি স্তরে অষ্টক অবস্থা পূর্ণ করতে চায় তাহলে কিন্তু তার 2টি ইলেকট্রন লাগবে। ম্যাগনেসিয়াম যে 2টি ইলেকট্রন ছেড়ে দিচ্ছে ওই 2টি ইলেকট্রন কে গ্রহণ করবে? অক্সিজেন। অধাতু সমূহের ইলেকট্রন গ্রহণ করে অষ্টক অবস্থা বা নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করার প্রবণতা যেহেতু বেশি, সুতরাং অক্সিজেন ওই 2টি ইলেকট্রন গ্রহণ করে অক্সিজেনের ঋণাত্মক আয়ন বা অ্যানায়ন বা অক্সাইড আয়ন তৈরি করবে। এখন এই ম্যাগনেসিয়ামের ধনাত্মক আয়ন এবং অক্সিজেনের ঋণাত্মক আয়ন যখন কাছাকাছি আসবে তখন কিন্তু তারা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বা স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল দ্বারা পরস্পরের সাথে যুক্ত হবে এবং এই ধরনের বন্ধনকে আমরা কি বলি? আয়নিক বন্ধন। এবং এই ধরনের যৌগ দ্বারা গঠিত যৌগকে আমরা বলি আয়নিক যৌগ। সুতরাং আমরা বলতে পারি ম্যাগনেসিয়াম অক্সাইড হবে একটি আয়নিক যৌগ। একইভাবে আমরা চিন্তা করতে পারি সোডিয়াম এবং হাইড্রোজেন নিয়ে, একইভাবে আমরা চিন্তা করতে পারি ক্যালসিয়াম ও অক্সিজেন নিয়ে। আমরা সকলে বাসায় এই উদাহরণগুলো নিয়ে একটু অনুশীলন করব। সুতরাং আমরা একটু যদি পর্যায় সারণী খেয়াল করি তাহলে দেখব পর্যায় সারণীতে গ্রুপ 1 বা গ্রুপ 2 তে যে ধাতুগুলো আছে তাদের আয়নীকরণ শক্তির মান কম, অর্থাৎ তাদের বাইরের শক্তি স্তর থেকে একটি করে ইলেকট্রন বা 2টি করে ইলেকট্রন বের করে নেওয়া খুব সহজ, যার জন্য ধাতুগুলো ইলেকট্রন ছেড়ে দিয়ে তাদের ধনাত্মক আয়ন বা ক্যাটায়ন তৈরি করে। এবং পর্যায় সারণীতে গ্রুপ 16 ও 17 এ যে মৌলগুলো আছে তারা সাধারণত ইলেকট্রন গ্রহণ করে তাদের ঋণাত্মক আয়ন বা অ্যানায়ন তৈরি করে। এভাবেই ক্যাটায়ন ও অ্যানায়ন তৈরির মাধ্যমে তারা যখন পরস্পরের কাছাকাছি আসে তারা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বা স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল দ্বারা পরস্পরের সাথে যুক্ত হয়ে আয়নিক যৌগ গঠন করে। আমরা মনে রাখবো এই আকর্ষণ বল, যেটাকে আমরা বললাম স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল বা কুলম্ব আকর্ষণ বল বা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, এই বলের কারণে আয়নিক বন্ধন বা আয়নিক বন্ধন দ্বারা গঠিত যৌগগুলো অনেক শক্তিশালী হয়। কিন্তু ব্যতিক্রমও আছে, যেমন গ্রুপ 13 এর মৌল অ্যালুমিনিয়াম, যা কিনা একটি ধাতু, সেও কিন্তু আয়নিক যৌগ গঠন করে। ব্যতিক্রম কিন্তু সব জায়গাতেই আছে। সুতরাং আমরা যখন একটি বিষয় পড়বো আমরা মুখস্থ না করে বুঝে বুঝে পড়ার চেষ্টা করব। তো আজকে আমরা কি কি শিখলাম বলতো?
আজকে আমরা সর্বপ্রথম শিখলাম যে রাসায়নিক বন্ধন বলতে আমরা কি বুঝি। আমরা জানলাম যে বিভিন্ন মৌলের পরমাণু সমূহ যখন পরস্পরের কাছাকাছি আসে তখন তারা যে আকর্ষণ বল দ্বারা আবদ্ধ থাকে তাকে আমরা বলছি রাসায়নিক বন্ধন। এবং আমরা এটাও জেনেছি এই রাসায়নিক বন্ধন গঠনের পেছনে কারণ কি? কারণ ছিল নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জনের প্রবণতা। কারণ আমরা জানি পর্যায় সারণীতে প্রতিটি মৌল তার কাছাকাছি যে নিষ্ক্রিয় গ্যাস আছে তার ইলেকট্রন বিন্যাস অর্জনের মাধ্যমে রাসায়নিকভাবে স্থিতিশীলতা অর্জন করতে চায়। এরপরে আমরা জেনেছি যে ক্যাটায়ন এবং অ্যানায়ন নিয়ে। আমরা জানলাম যে ধাতুসমূহ এক বা একাধিক ইলেকট্রন ছেড়ে দিয়ে তারা পর্যায় সারণীতে তাদের কাছাকাছি কোনো একটি নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করে এবং তারা একটি ধনাত্মক আয়নে পরিণত হয়, যাকে আমরা বলছি ক্যাটায়ন। এবং অ্যানায়ন কোনগুলো ছিল? পর্যায় সারণীতে কিছু অধাতু আছে যারা ইলেকট্রন গ্রহণের মাধ্যমে তাদের কাছাকাছি যে নিষ্ক্রিয় গ্যাসগুলো আছে তাদের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চায় এবং তারা যে ইলেকট্রন গ্রহণ করে যে ঋণাত্মক আয়নে পরিণত হচ্ছে তাদেরকেই আমরা বলছি অ্যানায়ন। সর্বশেষ আমরা যে বিষয়টি আলোচনা করেছি সেটি ছিল আয়নিক বন্ধন বা তড়িৎযোজী বন্ধন। এই আয়নিক বন্ধন বা তড়িৎযোজী বন্ধন কাদের মধ্যে হয় বলতো? একটি ধাতু এবং একটি অধাতু যখন পরস্পরের কাছাকাছি আসে তখন তারা ইলেকট্রন গ্রহণ বা বর্জনের মাধ্যমে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল দ্বারা পরস্পরের সাথে আবদ্ধ হয়। এবং আমরা এটাও জেনেছি যে এই আয়নিক বন্ধন এত শক্তিশালী কেন হয়। আয়নিক বন্ধন শক্তিশালী হওয়ার কারণ তাদের মধ্যে যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলটা কাজ করে। আমরা কিন্তু দেখেছি যে পর্যায় সারণীতে গ্রুপ 1 এবং গ্রুপ 2 এর যে মৌলগুলো আছে তারা সচরাচর একটি বা দুইটি ইলেকট্রন ছেড়ে দিয়ে ক্যাটায়ন বা ধনাত্মক আয়ন তৈরি করে এবং গ্রুপ 16 এবং 17 এর মৌলগুলো তারা ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়ন তৈরি করে। এবং এই ক্যাটায়ন এবং অ্যানায়নগুলো যখন পরস্পরের কাছাকাছি আসে তারা কিন্তু স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল দ্বারা আবদ্ধ হয়ে আয়নিক বন্ধন তৈরি করে এবং এই আয়নিক বন্ধন দ্বারা যে সকল যৌগ আমরা পাই তাদেরকে কিন্তু আমরা বলি আয়নিক যৌগ। কিন্তু আমরা একটি ব্যতিক্রম উদাহরণ আলোচনা করেছি যেখানে আমরা জেনেছি গ্রুপ 13 এর মৌল অ্যালুমিনিয়াম সে গ্রুপ 1 বা 2 এর মৌল না হওয়া সত্ত্বেও কিন্তু আয়নিক যৌগ গঠন করে। তাই আমরা যখন যে বিষয়গুলো জানবো সেগুলোর উদাহরণ সহ ব্যাখ্যা বিশ্লেষণ সহ সঠিকভাবে জেনে রাখবো এবং যে ব্যতিক্রম যে উদাহরণগুলো আছে সেগুলোও কিন্তু আমাদের মাথায় ভালোভাবে রাখতে হবে। এভাবে আজকে আমরা সর্বমোট 3টি বিষয় জানলাম। আশা করি তোমাদের জন্য আজকের ক্লাসটি অনেক ফলপ্রসূ ছিল। তোমাদের জন্য কিছু বাড়ি কাজ দেওয়া থাকবে। আমাদের আজকে বাড়ি কাজের প্রথম যে বিষয় সেটি হচ্ছে আয়নীকরণ শক্তি ও ইলেকট্রন আসক্তি বলতে কি বোঝায়। আমরা কিন্তু ইতিমধ্যেই জেনেছি আয়নীকরণ শক্তি কি এবং ইলেকট্রন আসক্তি কি। তোমরা অবশ্যই পর্যাপ্ত অনুশীলনের মাধ্যমে এই দুটো বিষয় ব্যাখ্যা করতে শিখবে। দ্বিতীয় যে কাজটি থাকবে তোমাদের জন্য সেটি হচ্ছে পরমাণু কেন চার্জ নিরপেক্ষ হয়। আমরা ক্যাটায়ন ও অ্যানায়নের আলোচনায় আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করেছি। আমি আশা করি সকলেই পর্যাপ্ত অনুশীলনের মাধ্যমে এই বিষয়গুলো রপ্ত করতে পারবে এবং সঠিকভাবে উত্তর করতে পারবে।